আমার সাউন্ড ভয়েস অল শুনতে পাচ্ছ? সবাই দ্রুত কমেন্ট করো যে আমার লাইভ ক্লাসটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে আমার লাইভ সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো আমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। আচ্ছা, জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন করে দাও। আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা স্টার্ট করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন করে দাও। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন করে দাও। একটু সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে মেনশন করে দাও। আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, হুম, এই তো সবাই আসতেছে আস্তে আস্তে। আমরা 2 মিনিটে আমাদের ক্লাস স্টার্ট করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ড ডেকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করি। ওকে, দেখো তুমি তো সবাই জানোই তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত রয়েছি আমি, পার্বণ নন্দী। পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েটে। এবং ফিজিক্স ইনস্ট্রাক্টর একই সাথে সিইও এবং ফাউন্ডার হিসেবে সায়েন্স ভাইয়ের সাথে যুক্ত আছি আমি। ওকে, আচ্ছা, আমাদের সায়েন্স ভাই পেজ সম্পর্কে তো জানোই। যারা এখনো পেজে এবং গ্রুপে জয়েন করনি, পেজে একটা লাইক দাওনি, অবশ্যই পেজে একটা লাইক দিয়ে দিবা এবং অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে ফেলবা। ওকে, ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের পড়াশোনা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল। খেয়াল করো, কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল কি? ওকে, আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আমি একটু ক্লাস থেকে আউট হয়ে গিয়েছিলাম। সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, আর শিলা, এবার বলো সাউন্ড আছে কিনা। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি ক্লাস থেকে একটু আউট হয়ে গিয়েছিলাম, আমার হচ্ছে মাইকটা অফ হয়ে গিয়েছিল। ওকে,
এবার ঠিক আছে, এবার দেখো সব বলতে সাউন্ড নাই সাউন্ড নাই। এবার বলো, এবার সাউন্ড আছে কিনা। সরি, সরি ফর দ্য ইন্টারাপশন। এবার দেখো সাউন্ড আছে কিনা। হ্যাঁ ক্লিয়ার দাদা, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে চলো নেক্সট। দেখো, অভিকেন্দ্র বা কেন্দ্রমুখী বল বিষয়টা বুঝো আগে। আমরা কেন্দ্রমুখী ত্বরণ পড়ছিলাম, মনে আছে? কেন্দ্রমুখী ত্বরণ বিষয়টা কি? সেটা হচ্ছে এ সি। আমরা যেটা পড়ছি অলরেডি, এ সি এবং এ টি, অর্থাৎ স্পর্শকীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, তার এ সি এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন, যেটার ফর্মুলা কি, আমরা ভি স্কোয়ার বাই আর ইকুয়াল ওমেগা স্কোয়ার আর, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ওকে, আবার দেখো, এফ ইকুয়াল এম এ সমান কি এম এ সি। এই এ জায়গায় আমি যদি এ সি বসাই, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে এখানে ফর্মুলাটা কি বলবো, এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ কি এম ওমেগা স্কোয়ার আর। অর্থাৎ কি আমরা বলতে পারি এই যে যে এফ, এই এফ হচ্ছে কি আমাদের জন্য কেন্দ্রমুখী বল, এবং এ সি হচ্ছে আমাদের জন্য কেন্দ্রমুখী ত্বরণ, আর এ টি এটা হচ্ছে আমাদের স্পর্শকীয় ত্বরণ। আর ওমেগা সমান আমরা জানি এটা হচ্ছে 2 π n/t। ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। কৌণিক, ভালো ছুরি না, ভালো ছুরি না, ভালো ছুরি না, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আমাদের। ওকে, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আর 2 π f, এই এফ হচ্ছে কি আমাদের শুধু কম্পাঙ্ক। আর কৌণিক বেগ বা কম্পাঙ্ক সেম। আমরা যখন এরপরে ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, 4 দুগুণী কত 8, এই 8 অধ্যায়ে আমাদের কৌণিক কম্পাঙ্ক আছে, এবং সেখানে ওমেগা সমান আমরা পড়বো, সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওকে, আচ্ছা চলো নেক্সট এবার দেখো। এটা হচ্ছে ওমেগা সমান 2 π n/t, এটা হচ্ছে 2 π f, আর 2 π f হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইকুয়াল কত 2 π/t। ওকে, টি হচ্ছে পর্যায়কাল, আর এ টি হচ্ছে আমাদের জন্য আলফা, আলফা ইন্টু আর। আলফা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, আর লব্ধি ত্বরণ এ সমান কত √a t² প্লাস ac স্কোয়ার। অর্থাৎ আমরা এই যে যেটুকু এখানে পড়লাম, এটুকু আমরা পুরোটাই পড়ে আসছি। আমাদের কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক সরণ সবকিছুর ভিতরে আমরা এই সবটুকু পড়ে আসছি। আমাদের জন্য নতুন হচ্ছে এই ডেফিনিশনটা। দেখো, যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটির বেগের সাথে লম্বভাবে এবং ওই বৃত্তের পথের সাথে কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে। ভালো করে খেয়াল করো, এই ধরো আমাদের একটি কেন্দ্রমুখী বল ঘুরছে আমাদের এই বৃত্তাকার পথে, এই বস্তুটা ঘুরছে আমাদের। এই বস্তুটা ঘোরার জন্য আমাদের কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে কেন্দ্রের দিকে। অলওয়েজ বলছি কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে কেন্দ্রের দিকে। তাহলে এই কেন্দ্রের দিকে যদি ত্বরণ কাজ করে, তাহলে আমাদের যে বস্তুটি বেগের সাথে লম্ব হবে, এই বেগের সাথে লম্ব হবে কি আমাদের একটা ফোর্স, এবং সেই ফোর্সের জন্য আমাদের এই ত্বরণ কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। একে কি বলা হচ্ছে, কেন্দ্রমুখী বল। সহজ কথায় বলতে গেলে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তোমার একটা বল প্রয়োজন, সেটা কি এমনি এমনি ঘুরবে? ঘুরবে না। তাহলে সেই বলটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল, এবং সেই বল ক্রিয়েট হয় কিসের কারণে? কেন্দ্রমুখী ত্বরণের কারণে। এফ ইকুয়াল এম এ, এই এ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, আচ্ছা প্রথম স্লাইড বুঝতে পারছো কিনা এটা বলো একটু, কমেন্ট করো। এটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো একটু। এটা বুঝতে পারছো কিনা বুঝতে কমেন্ট করো আমাকে একটু, কমেন্ট করে জানাও। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা নেক্সট স্লাইড দাও। হ্যাঁ জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো নেক্সট। দেখো কি বলছে, কেন্দ্রমুখী বলের উদাহরণ। কেন্দ্রমুখী বলের উদাহরণগুলো পড়ার আগে আমাদের একটা কোশ্চেন আছে, অনুধাবনমূলক কোশ্চেন। এটা হচ্ছে একটা অনুধাবনমূলক কোশ্চেন। অনুধাবন, তোমাদের অনুধাবনগুলো লিখে আমি ইনবক্স করতে বলছিলাম, তা এত দুষ্টু হয়ে গেছে তোমরা যে আমাকে কেউ ইনবক্স করো নাই। সব দুষ্টু হয়ে গেছো, আমাকে কেউ ইনবক্স করো নাই, তোমাদের ইনবক্স করতে বলছিলাম আমি। যাই হোক, দেখো এফসি, এফসি হচ্ছে একটি কার্যহীন বল, ব্যাখ্যা করো। আমাদের কার্যহীন বল কাকে বলে? কাজ আমরা জানি, 9-10-এ আমরা কাজের সংজ্ঞা পড়ছি, এবং কাজ অর্থ জানি তার ফলে কি আমাদের একটা সরণ ঘটবে, এটা আমরা জানি। কাজের অর্থ একটা সরণ ঘটবে, কিন্তু এই এফসি কেন্দ্রমুখী বলের কারণে তুমি দেখো একটা জিনিস, তুমি যদি এ পয়েন্ট থেকে চলা শুরু করো, এই যে এ পয়েন্ট, এ থেকে ঘুরে তুমি আবার সেই এ পয়েন্টেই যদি ফেরত আসো, এ পয়েন্ট থেকে ঘুরে তুমি যদি এ পয়েন্টেই আবার ফেরত আসো, তাহলে কি তোমার কোনো সরণ ঘটবে? ঘটবে না। আমরা জানি যদি সরণ না ঘটে, তাহলে সেই ফোর্সের জন্য
তোমার ত্বরণ কত হবে, অ্যাক্সেলারেশন তাদের দিক না ঘটে, তাদের ডাব্লু কত, 0। আর ডাব্লু যদি 0 হয় তার মানে কি আমরা বলতে পারি সেটা একটি কার্যহীন বল। ঠিক আছে, কার্যহীন বল। অর্থাৎ বিষয়টা হচ্ছে তুমি যদি পুরো একটা বৃত্তাকার পথ ঘুরে আসো সেক্ষেত্রে তোমার কোনো কাজ সম্পাদিত হয় না, কারণ কোনো সরণই তুমি পাও না সেখানে। ঠিক আছে, কোনো সরণ যদি না পাও তাহলে তোমার কি সেটা একটা ওয়ার্ক, নো ওয়ার্ক ফোর্স। এখানে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল 0। ওকে, দেখো এই বলছে এটাই, এই বলের প্রভাবে বস্তুর বলের কেন্দ্র অভিমুখে কোনো সরণ ঘটে না, এই জন্য এই বলকে কার্যহীন বল বলে। ওকে, আচ্ছা এফসি বলের উদাহরণ, এই বলের এফসি, এই কেন্দ্রমুখী বল, এটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি, খেয়াল রাখবা এটা হচ্ছে আমরা এফসি দিয়ে প্রকাশ করি, কেন্দ্রমুখী বল। সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, আচ্ছা এফসি বলের উদাহরণ কি কি আছে দেখো, ব্যাংকিং কোণ, এইটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক বলা যায়, এই ব্যাংকিং কোণই হচ্ছে আমাদের লাস্ট টপিক। ব্যাংকিং কোণ, চৌম্বক বল, মহাকর্ষ বল, ইলেকট্রনের ঘূর্ণনে সৃষ্ট বল, মোচড়ানো বল, এটা আমরা পড়বো, এই জিনিসটা হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, হয়তো নেক্সট ক্লাসে পড়বো আমরা এটা। ঠিক আছে, আচ্ছা বলো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। এই অনুধাবনটা লিখে আমাকে ইনবক্স করবা, তোমাদের তো বলি ইনবক্স করবা আমাকে, এই অনুধাবনটা লিখে আমাকে ইনবক্স করবা, বলো বুঝা গেছে কিনা এটা, এটা কমেন্ট করো বুঝা গেছে কিনা। কমেন্ট করো এটা বুঝা গিয়েছে কিনা। বুঝছি দাদা, ওকে। নেক্সট চলো, এবার হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বল। কেন্দ্রমুখী বল পড়ছি আমরা, এই যে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র, আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বা অপকেন্দ্র বল। খেয়াল করো, সমদ্রুতিতে বৃত্তপথে ঘূর্ণায়মান কোন বস্তুর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী একটা বল বাইরের দিকে ক্রিয়া করে, অলিক বল। মানে কি, অবাস্তব বা অলিক বল একটা বাইরের দিকে ক্রিয়া করে। একটা বৃত্তাকার পথে ধরো একটা বস্তু ঘুরছে, এর কেন্দ্রের দিকে কাজ করে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এফ সি দিয়ে প্রকাশ করা হয় একে। ওকে, আর কেন্দ্র বিমুখী বল এটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আর কেন্দ্রের দিকে যেটা কাজ করে এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, তাহলে আমি একবার বলি, একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় এর কেন্দ্রের দিকে যে ফোর্সটা কাজ করে এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, আর এর কেন্দ্রের বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে এটাকে বলা হয় কি, সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাই বলছে দেখো, সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তনরত বস্তুর উপর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী কেন্দ্র থেকে বাইরের দিকে একটা অলিক বল ক্রিয়া করে, এই অলিক বলের নামই কি, কেন্দ্র বিমুখী বল। এটা একটা অলিক বল, খেয়াল রাখবা এই কেন্দ্রমুখী বল হচ্ছে অলিক বল, এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, কেন্দ্রবিমুখী বল একটা অলিক বল। ওকে, নেক্সট আসো কি বলছে, কেন্দ্রবিমুখী বল হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান ও বিপরীতমুখী। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া আমরা জানি নিউটনের তৃতীয় সূত্রানুসারে কখনোই ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটা বস্তুর উপর প্রযুক্ত হয় না, তাই এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, সহজ কথা এটা। ওকে, তার মানে আমরা বলতে পারি দেখো, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান এবং বিপরীতমুখী বিধায় দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হবে, এবং কেন্দ্রমুখী বল প্রযুক্ত হয় ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে, এটার দিক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী বলের দিক এই যে দেখো আমি কিন্তু এখানে দিয়েছি এই যে এফসি, এটার দিক হচ্ছে কেন্দ্র বরাবর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে আমার। আর ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যে ফোর্সটা ক্রিয়া করবে এটাই হচ্ছে কি আমার কেন্দ্র বিমুখী বল। ওকে, তাহলে এখান থেকে এই হচ্ছে একটা এমসিকিউ লাইন, কেন্দ্রের দিকে কাজ করবে যেটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্র বিপরীত দিকে যেটা কাজ করবে, কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করবে যেটা সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। বুঝা গেছে? ওকে, তাহলে আসো, উল্লেখ্য কেন্দ্রবিমুখী বল এটার ফর্মুলা সেম। কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি ছিল, এফ সি, এটা সমান ছিল আমাদের কি, এম বি স্কোয়ার বাই আর। এফ, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এটার ফর্মুলা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ওকে। সবাই কমেন্ট করো যে এটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো এটা বুঝছো কিনা।
সবাই কমেন্ট করো যে এটা বুঝছো কিনা। জি স্যার বুঝছি। ওকে, চলো নেক্সট। এইবার হচ্ছে আমাদের মেইন ম্যাথ শুরু হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকে মেইন ম্যাথ শুরু হচ্ছে। কি বলছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার দৈর্ঘ্যে সুতায় বেঁধে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে? ওকে, আমি যদি বলি 2 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার সুতায় বেঁধে, তাহলে দেখো আমাদের এই হচ্ছে ধরো 2 কেজি ভরের একটা বস্তু, এটাকে তুমি সুতায় বেঁধে ঘোরাবা, সুতায় বেঁধে ঘোরাবা। তাহলে সুতার দৈর্ঘ্য কত হতে হবে? 1 মিটার বলে দিয়েছে। বস্তুর ভর কত? এম হচ্ছে 2 কেজি। তাহলে তুমি একে যখন ঘোরাবা, তোমার সুতার টান, এই যে সুতার টান কাজ করবে, এটাই কি তোমার সেই কেন্দ্রমুখী বল। ওকে, এই যে তোমার জন্য যে সুতার টানটা কাজ করবে, এটাই তোমার জন্য কি হবে? কেন্দ্রমুখী বল। ওকে, তাহলে আসো এই এফ সি, তাহলে আমরা বলতে পারি এই এফ সি হচ্ছে 100 নিউটন। ওকে, এই এফ সি হচ্ছে আমাদের জন্য 100 নিউটন। ওকে, তাহলে আসো এফ সি যদি 100 নিউটন হয়, তাহলে দেখো এফ সি এটা সমান আমরা কি জানি? এম বি স্কোয়ার বাই আর। ওকে, এম বি স্কোয়ার বাই আর। তাহলে বি স্কোয়ার এটা সমান আমরা কি জানি? এফ সি ইন্টু আর বাই এম। তাহলে এই ফর্মুলাটা বসাই, দেখো এফ সি এর ভ্যালু কত? 100 ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে 1 বাই এম, এম এর ভ্যালু হচ্ছে 2। তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 50, বি স্কোয়ার সমান হচ্ছে 50। তাহলে আমরা এখান থেকে বি সমান কি বলতে পারি? √50, যেটা করলে আসে 5√2 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে? এইটা হবে বি ম্যাক্স। ওকে, সর্বোচ্চ বেগে ঘোরানো যাবে। এবং বলছে বস্তুটিকে 4 মিটার পার সেকেন্ড বেগে ঘোরালে সুতার টান কত? বস্তুটিকে যদি আমি 4 মিটার পার সেকেন্ড বেগে ঘুরাই, তাহলে আমার সুতার টান কত? ওকে, চলো আমরা নেক্সট ফর্মুলাতে যাই। দেখো যদি আমি সুতার টানে ঘুরাই, তাহলে এফ এটা সমান কত হবে? এম বি স্কোয়ার বাই আর। সব সেম থাকবে, শুধু এইখানে এটা বি হয়ে যাবে বি ম্যাক্স। এই যে এই বি, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বি ম্যাক্স। ওকে, আর এখান থেকে এম, এম এর মান হচ্ছে কত? 2 ইন্টু বি স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার বাই কত? 1। তাহলে 4 এর স্কোয়ার কত? 16, 16 দুগুণে 32 নিউটন। এফ এটা হচ্ছে 32 নিউটন। ওকে, তাহলে আমাদের দ্বিতীয়টায় সুতার টান ঘোরালে কত হবে? এটা হচ্ছে 32 নিউটন। এন্ড লাস্টে হবে কত? এটা সর্বোচ্চ বেগ বা কত সর্বোচ্চ বেগে ঘোরানো যাবে? এটা হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। এই 100 নিউটন কিন্তু বলে দিয়েছিল, এই যে এটা 100 নিউটন বলে দিয়েছে। ওকে, আচ্ছা সবাই কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। সবাই কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। সবাই কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, বুঝছে আশা করি। হ্যাঁ, চলো নেক্সট। কি বলছে দেখো, 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার সুতায় বেগে অনুভূমিক তলে মিনিটে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে? আচ্ছা, আমরা 1 মিটার ভরের একটি বস্তুকে 1 কেজি ভরের বস্তু 1 মিটার সুতার দৈর্ঘ্য, তাহলে এম এর ভ্যালু আমরা বলতে পারি হচ্ছে 1 কেজি, আর আর এর ভ্যালু বলতে পারি হচ্ছে 1 মিটার। বলছে অনুভূমিক তলে সর্বোচ্চ কত বেগে কত বার ঘোরানো যাবে? মিনিটে। মিনিটে মানে কি? এটা হচ্ছে টি ইকুয়াল 60 সেকেন্ড। তাহলে আমরা টি ইকুয়াল যদি 60 সেকেন্ড বলি, এবং এখানে এর সাথে আমাদের রিলেটেড হচ্ছে এম ওমেগা, এটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার ফর্মুলা কি? 2 পাই এন বাই টি। তাহলে মানে আমাদের এখানে আগে ওমেগার ভ্যালুটা বের করতে হবে। ওকে, চলো আগে আমরা ওমেগার ভ্যালুটা বের করে আসি। দেখো আমরা যদি ফর্মুলাটা দেখি, কোথায় কোথায় জানি, এই যে দেখো, এই যে
এফ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এটার সমান যেমন, আবার এম ওমেগা স্কোয়ার আর এটারও সমান। ওকে, এম ওমেগা স্কোয়ার আর এর যেমন সমান, আবার এম ভি স্কোয়ার বাই আর এরও সমান। তাহলে এম ওমেগা স্কোয়ার আর এটা হবে, পরে বলে দিতে থাকো, সুতা 16 কেজি এর ভার সহ্য করতে পারে। তার মানে আমার সুতার এটা যে সহ্য করতে পারে এম জি, এটা সমান কত হবে? 16 × 9.8, এটা আমার ভার হায়েস্ট সহ্য করতে পারে এত নিউটন। ওকে, আবার এই এফ সি এটা সমানে আমরা জানি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এটা m1 দিই, এটা হচ্ছে m2 দিই। ধরো এটা m1 থাকুক, আর এখানে লিখে দিই, এখানে না, এই উপরে লিখি, এটা হচ্ছে m1। m1 হচ্ছে 16 কেজি, তোমার এখানে হাইয়েস্ট ভর সহ্য করতে পারে 16 কেজি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এম ওমেগা স্কোয়ার আর এটা সমানও কত হবে তাহলে আমার 16 × 9.8। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার এটা সমান কত হবে? 16 × 9.8 বাই কত হচ্ছে এম আর, এম এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, তাহলে ওমেগার ভ্যালু আসে হচ্ছে √16 × 9.8। এটা করলে আসে হচ্ছে, আমি দেখি, এখানে হচ্ছে √16 × 9.8 করলে আসে হচ্ছে 12.52, 12.52 রেডিয়ান পার সেকেন্ড। আমরা আবার আরো জানি যে এই ওমেগা সমান হচ্ছে 2πn/t, এটা সমান হচ্ছে আমাদের ওমেগা। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি এখানে 12.52। এখানে n এর ভ্যালু বের করতে হবে আমার, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2 গুণ পাই গুণ n বাই স্মল টি, টি এর ভ্যালু হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু পাচ্ছি কত? গুণ 60 ভাগ 2π, এটা আসে হচ্ছে 119.57। ওকে, এটা হচ্ছে 119.57 বার। আচ্ছা, সবাই কমেন্ট করো 119.57 বার, সবাই কমেন্ট করো বুঝছো কিনা, পাশে অবশ্যই লিখে দিতে হবে প্রায়। ওকে, সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। জি স্যার বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আশা করি বোঝা গেছে এটা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এটা সলিউশন। ওকে, চলো নেক্সট। বুঝছি দাদা, ওকে। দেখো, 1 কেজি ভরের একটি বস্তুকে 30 সেন্টিমিটার সুতায় বেঁধে মিনিটে 90 বার ঘোরানো হচ্ছে। বলছে বস্তুটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে অবস্থানকালীন এর টান কত? আচ্ছা, তার মানে বুঝো বিষয়টা, আমাদের যখন এই বস্তুটা ঘোরানো হচ্ছে, উলম্ব তলে ঘোরানো হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের উলম্ব তল চলে আসছে। উলম্ব তল মানে কি, ফর্মুলাটা মনে ছিল? এই দেখো, এইটা হচ্ছে কি আমাদের সে উলম্ব তল। এইখানে উলম্ব তলে যখন ঘোরানো হচ্ছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি বলছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি। এই আমরা যদি বলি, ধরো এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এটা কত আমাদের 60 ডিগ্রি। এখন আসো 60 ডিগ্রি, ওকে। তাহলে এইখানে আমাদের সুতার যে টান, এটা সুতার টান, অবস্থানশীল টান কত? এই টানের ফর্মুলা মনে আছে? টি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থেটা। এটা আমরা পড়ছি অলরেডি নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগের ভিতর, অলরেডি আমরা পড়ে আসছি। এম জি কস থেটা এটা আমরা পড়ে আসছি, ঠিক আছে। কিভাবে হয়, এইখানে দেখো, এই সুতার টান কাজ করে কেন্দ্রের দিকে, সরি, এটা কাজ করে হচ্ছে, দাঁড়ো, এটা দেখায়, এই টানটার, এই টান কাজ করে, এই টান কাজ করে হচ্ছে কেন্দ্রের দিকে, এবং এর ওজনটা কাজ করে এই যে বাইরের দিকে। ওকে, তাহলে আসো, এখান থেকে যদি আমি বলি, এখান থেকে এই বস্তুর ওজন কাজ করছে হচ্ছে mg, এটা নিচের দিকে, তাহলে আমার যদি এইটুকু হবে 60 ডিগ্রি, তাহলে এই বরাবর কোনটা কাজ করবে? এটা হচ্ছে mg cos থেটা। ওকে, আর এই বরাবর আমাদের উপাংশ কাজ করবে হচ্ছে mg sin থেটা। ওকে, তাহলে কি আমাদের এই উপাংশ দুটো বিভাজন হয়ে গেল? বুঝা গেছে? আচ্ছা, এটাকে আমি একটু নিচে ভালো করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বৃত্তটা মুছে গেছে।
এই হচ্ছে আমাদের উলম্ব তলে ঘূর্ণনশীল বস্তু। তেরি, এই হচ্ছে আমাদের উলম্ব তলে ঘূর্ণনশীল বস্তু। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো এখানে কত হবে তাহলে, এই যে সুতার টান আমাদের এই ফর্মুলাটা তাহলে এদিকে যখন আসবে, এই সুতার টানটা এটা কত হয়ে যাবে, এম জি সাইন থেটা। এবং এখান থেকে আমরা আমাদের সুতার টান যেটা ফর্মুলাটা বের করতে পারি। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি ছিল, এটা মনে আছে? ঠিক আছে, মনে আছে এটা, এম বি স্কয়ার বাই আর প্লাস এম জি কস থেটা। এখন আমরা এম বি স্কয়ার বারের জায়গায় লিখতে পারি হচ্ছে এম ওমেগা স্কয়ার আর প্লাস এম জি কস থেটা, যেখানে ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এন বাই টি। এটা হচ্ছে ওমেগা। তাহলে এখানে হচ্ছে 2 পাই এন, এন এর ভ্যালু হচ্ছে কত, এই দেখো মিনিটে 90 বার, তার মানে ইন্টু 90 বাই মিনিট মানে হচ্ছে 60। ওকে, তাহলে এখানে আসে হচ্ছে 3 পাই। তাহলে এখানে আসে এটা হচ্ছে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে আসো সুতার টান কত হবে, এম এম হচ্ছে 1 ইন্টু ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে 3 পাই তার হোল স্কয়ার ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 0.3 প্লাস এম এম এর ভ্যালু আবার 1 ইন্টু জি, জির ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু কস থেটা, ইন্টু হচ্ছে কি কস থেটা। এটা হচ্ছে 9.8 গুণ কস থিটা, থিটার ভ্যালু কত, এই যে এইটাই হচ্ছে থিটা 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে এটা করলে কত আসে আমি দেখি, তোমরা আমাকে বলো যে এই ম্যাথটা বুঝছো কিনা। তোমরা আমাকে বলো ম্যাথটা বুঝছো কিনা। এটা টোটাল আসে হচ্ছে 31.55 নিউটন। ওকে, এই ফর্মুলাটা আমরা আগে কিন্তু করে আসছি, সুতার টানের ফর্মুলা। এটা আসে হচ্ছে 31.55 নিউটন। ওকে, বুঝছো আশা করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো কি বলছে, এম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। আচ্ছা, উলম্ব তল এখানে একই সাথে সুতার টানের সাথে মার্জ হয়ে যাবে। তাহলে দেখো বলছে কি, দেখাও যে সর্বনিম্ন সর্বোচ্চ বিন্দুতে সুতার টানের পার্থক্য হচ্ছে 6 mg। ওকে, তাহলে দেখো আমরা একটা ছবি আঁকাই। এই ধরো আমাদের বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, এটার সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত, আমি যদি বলি এটা সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত, এই হচ্ছে সুতার টান, এই হচ্ছে বস্তুটার সর্বোচ্চ বিন্দু। আর এই হচ্ছে ধরো তার সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুতে তার সুতার টান কত হবে, এটা ধরো আমি দিলাম হচ্ছে T1। ওকে, এটা ধরো দিলাম আমি হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে আমাদের এই সুতার টানের ফর্মুলা এটা কি মনে আছে, T1 মনে আছে আমাদের T1 সমান কি ছিল, যখন সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কি সবচেয়ে বেশি, সর্বনিম্ন বিন্দুতে তখন আমাদের কি ছিল, এম বি স্কোয়ার বাই আর প্লাস এম জি। ওকে, এটা ছিল আমাদের এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। তাহলে এইখানে ভি মানে কোনটা, এই ভি হচ্ছে আমাদের কি এই বেগ, এইটা হচ্ছে ভি1। এখানে ভি মানে কোনটা, এটা হচ্ছে বেগ, এই কত, এটা হচ্ছে ভি2। তাহলে এই ভি1 এর জন্য আমার তাহলে ফর্মুলাটা এখানে কি হয়ে যাবে, এম ভি1 স্কোয়ার বাই আর প্লাস এম জি। সিমিলার ভাবে আমি যদি বলি T2, এটা সমান আমাদের কি হয়ে যাবে, এম ভি2 স্কোয়ার বাই আর প্লাস এম জি। ওকে, T2 হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। ওকে, বলেছে এই দুটো পয়েন্টে সর্বোচ্চ পয়েন্টে সুতার টানের পার্থক্য 6 mg দেখাতে হবে। আচ্ছা, প্লাস না, এখানে হবে মাইনাস, কারণ কি সর্বোচ্চ পয়েন্টে আমার সুতার টান কি মাইনাস। তাহলে আসো এই দুটো বিন্দুতে সুতার টানের পার্থক্য T1 মাইনাস T2, তাহলে এটা মাইনাস করলে কত আসে দেখো, এম ভি1 স্কোয়ার বাই আর প্লাস এম জি মাইনাস এম ভি টু স্কোয়ার বাই আর,
এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল mg। তাহলে আসো আমি যদি এই দুটো থেকে দেখো তো, এই দুটো থেকে, এটা থেকে আর এটা থেকে যদি কমন নিয়ে আমি কি লিখতে পারি, m বাই r ইন্টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, এটা কমন নিয়ে লিখতে পারি, প্লাস এই পাশে থাকে কি 2mg। ওকে, এই পাশে থাকে আমার 2mg। ওকে, আচ্ছা এইবার চলো তোমার কি এখানে দেখাতে হবে বেগ, তোমার এখানে বেগের যে ফর্মুলাটা এটা তোমার দেখাতে হবে। ঠিক আছে, ধরো এই দুটো বেগের ভিতর তোমার বিয়োগফল দেখাতে হবে, এটা কত আসে তোমার দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে চলো, তার মানে এই বেগের যে বিয়োগফল এটা বের করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে শক্তির নিত্যতা। আমি যদি এই পয়েন্টে আমার শক্তি হিসাব করি এবং এই পয়েন্টে আমার শক্তি হিসাব করি, তাহলে আমরা কি বলতে পারি যে শক্তির নিত্যতায়, শক্তির নিত্যতায় আমি কি বলতে পারি যে শক্তির নিত্যতা এখানে কত হবে, ই এ সমান ই বি। এই বেগ দুটোর ভিতর আমার সম্পর্ক স্থাপন করতে হবে, এটাই কত আমার সেই ই বি। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো এখানে আমার ই এ, এই এ পয়েন্টে আমার সর্বোচ্চ সম্পূর্ণ শক্তি কত, এখানে সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে কি আমার গতি শক্তি, কারণ আমার কি এখানে কোনো বিভব শক্তি নাই, সম্পূর্ণটা গতি শক্তি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, হাফ এম v1 স্কোয়ার ইকুয়াল ইবি। দেখো ইবি তে তোমার যেমন গতিশক্তি আছে, এখানে তো তোমার গতিশক্তি অবশ্যই আছে, হাফ এম v2 স্কোয়ার প্লাস তোমার এখানে কি একটা বিভব শক্তিও আছে না, তোমার এখানে অবশ্যই একটা বিভব শক্তি আছে, কারণ কি তোমার এই পুরোটাই কি উচ্চতা, এইখান থেকে তোমার এই পুরোটাই হচ্ছে কি তোমার এই উচ্চতা, যেখানে এইটুকু হচ্ছে আর আবার এইটুকু হচ্ছে আর, তাহলে তোমার এই পুরোটা শক্তি কি হয়ে যাবে এখানে, এটা হচ্ছে এম জি এইচ। ওকে, তাহলে আসো এই হাফ এম বি স্কোয়ার থেকে আমি যদি ক্যালকুলেট করি, দেখো হাফ এম ইন্টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ইকুয়াল তোমার এখানে দেখো কি লেখা যায়, এম জি এইচ। আচ্ছা এখানে এইচ সমান বলো কত হবে, এই এইচ মানে দেখো টোটাল প্রথমে হচ্ছে একটা ব্যাসার্ধ আর, আবার উপরে আরেকটা ব্যাসার্ধ আরেকটা আর, তার মানে কি আমি বলতে পারি যে এই এইচ সমান কত, এখানে হচ্ছে 2r। ওকে, এই এইচ সমান কত, এখানে হচ্ছে এটা 2r। বোঝা গেছে, এই এইচ হচ্ছে কত এখানে 2r। আচ্ছা এবার চলো এইচ সমান যদি 2r হয়, তাহলে দেখো এই হাফ এম আমি যদি এবার এখান থেকে কেটে দিই, দেখো এই এম, এই এম কাটা, আর এই 2 এই পাশে গিয়ে গুণ করে কত 4 হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে এখানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, এটা সমান কত হবে, তাহলে এই 2 4 গুণ হয়ে গেল, তাহলে 4 জি আর এটা হলো। তাহলে দেখো আমি এখান থেকে একটা লাইন পাচ্ছি, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সমান হচ্ছে 4 জি আর, এই ভ্যালুটা আমি এখানে বসাবো, এই এখানে বসাই আমি, দেখো m বাই আর ইন্টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, এটা হচ্ছে 4 জি আর। ওকে, এটা হচ্ছে আমার 4 জি আর। ওকে, এটা হচ্ছে 4 জি আর প্লাস এই 2 mg। তাহলে এখান থেকে দেখো এই আর আর কাটা, এই এই যে এই আর, এই আর ভ্যানিশ, তাহলে আমার এখান থেকে দেখো এই এম এবং 4 জি, তাহলে এখানে কত আসে 4 mg প্লাস 2 mg, তাহলে এখানে পার্থক্যটা কত আসে 6 mg। এটাই কি আমার দুইটা সুতার টানের ভিতর পার্থক্য। ওকে, দুইটা সুতার টানের ভিতর পার্থক্য হচ্ছে কত, এই T1 মাইনাস T2 সমান কত, T1 মাইনাস T2 সমান কত 6 mg। ওকে, বোঝা গেছে, সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা, সবাই কমেন্ট করো যে ম্যাথটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে যেটা বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে চলো, তাহলে বোঝা গেছে, তাহলে একটা ম্যাথে কি করে অ্যাপ্রোচ করতে হবে আমার,
প্রথমে আমি দুটো সুতার টান বের করলাম, 2 পয়েন্টে সুতার টানকে বিয়োগ করলাম, আমার যে ডেটাটা দরকার সেই ডেটাটা আমি পাশে বের করে নিলাম, এন্ড দেন আমি এখানে ইনপুট দিয়ে নিলাম। বুঝা গেছে? একটা আননোন ম্যাথ ঠিক তুমি এভাবে অ্যাপ্রোচ করতে পারো। ওকে, চলো নেক্সট। কি বলতে দেখো, এম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। এম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। উলম্ব তল মানে কি? এই ধরো তোমার হচ্ছে সেই উলম্ব তল, এই এই হচ্ছে তোমার উলম্ব তল। ওকে, বলছে কি সর্বোচ্চ বিন্দু বেগ সর্বনিম্ন কত হলে সুতায় ঢিল পড়বে না। এই তোমার এই পয়েন্টের জন্য বেগ বের করতে বলছে। ঠিক আছে, তোমার এই পয়েন্টটার জন্য তোমার কি বেগ বের করতে বলছে। আমি যদি দেখাই, সর্বোচ্চ বিন্দু কত, এটা হচ্ছে ধরো V2। ওকে, তাহলে আসো, এই হচ্ছে তোমার ব্যাসার্ধ, এই, ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাসার্ধ। আচ্ছা, এইটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, আর এইখানে হচ্ছে যে বস্তুটা এটা হচ্ছে এম, এখানেও যে বস্তুটা তোমার ঘুরছে সেটাও হচ্ছে তোমার এম। ওকে, এম ভরের বস্তু, বেগ হচ্ছে V1। ঠিক আছে, তাহলে কি বলছে, সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বনিম্ন কত হলে তোমার সুতায় কোনো ঢিল পড়বে না। ঠিক আছে, সুতার ঢিল যদি না পড়তে হয়, খেয়াল করো, সুতায় যদি ঢিল না পড়ে, আগে আমরা দুটো বিন্দুতে সুতার টান বের করব। এইদিকে সুতার টান কত,
দিলাম। আচ্ছা, এখানে মনে হয় লাস্টে সাউন্ড গ্যাপ হয়ে গেছে না? আচ্ছা, লাস্টে সাউন্ড গ্যাপ হয়ে গেছে।